এই যে রোদ বৃষ্টি ঝড়ের সময় বাইক ট্যাক্সি চালাতে বেরাও, রাস্তায় তোমাকে বা তোমাদেরকে কি কি সমস্যার সম্মুখীন হতে হয়, এবং সেই সমস্যার সমাধানের জন্য নতুন সরকারের কাছে তোমার কি কি দাবি? প্রথম কথা, এই যে কর্পোরেট কোম্পানিগুলো র্যাপিডো, ওলা, উবের, ইনড্রাইভ, এরা প্রতিদিনই আমাদেরকে শোষণ করে। শোষণের মাত্রাটা কেউ একটু কম, কেউ একটু বেশি, প্রত্যেকেই শোষণ করে। এই শোষণের জন্য সমস্ত অসংগঠিত শ্রমিকদেরকে আমি সংগঠিত করার কাজ করছি, যেটা খুবই কঠিন কাজ। সবার কাজ পর্যন্ত আমি পৌঁছাতে পারি না, সবার কাছে আমি ভালোও নই। অনেক হয়তো অন্য অন্য রাজনীতি করে, অনেকের মনে এই প্রশ্ন আছে সোহাগদা আমাদেরকে নিয়ে রাজনীতি করছে, কিন্তু আমি কোনোদিনও কাউকে কোনো রাজনৈতিক প্রোগ্রামে ডাকি না। আমি তাদেরকে CI2 একটা গণফ্রন্ট, সেখানে বিভিন্ন দলের লোক থাকতেই পারে, তাদেরকে বলি চলো একত্রিত হয়ে লড়াই করি। বাড়িতে বসে থাকলে কোনো কিছু পাওয়া হয় না, লড়াই একমাত্র রাস্তা। লড়াই করলে তুমি পাবেই আমি বলছি না, কিন্তু পেতে পারো। এই কোম্পানিগুলো এতদিন 15 বছর এই আমাদের তৃণমূল সরকারকে আন্ডার দ্য টেবিল কোটি 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 টাকা দিত, যাতে আমাদেরকে শোষণ বজায় রাখতে পারে। আমাদের যে প্রাপ্য শ্রম দিয়ে আমরা, ধরো আমার পার কিলোমিটার 12 টাকা পাওয়া উচিত, ওরা আমাকে 8 টাকা দিচ্ছে। কোম্পানি, প্রশাসন এগুলো জানে, প্রশাসনকে বলছে এই নিন 2 টাকা করে কিলোমিটার আপনাদের দিয়ে দিলাম, মানে কয়েক কোটি টাকা দিয়ে দিলাম, আপনারা চুপ থাকুন। আপনারা যে নিয়ম করেছেন এগ্রিগেটর আইন, সেই আইন আপনারা করেছেন, ওরা আন্দোলন করবে। আপনারা যদি কিছু না করেন তাহলে তো আমাদেরকে কোনো কিছু করতে পারবে না। তাই আপনারা চুপ থাকুন। আন্ডারতে এই যে নির্বাচনগুলো, সেখানে তো নির্বাচনগুলোতে ঢেলে টাকা দেয় র্যাপিডো, ওলা, উবের এই কোম্পানি সমস্ত। ঠিক আছে, তো এই শোষণগুলো আমরা প্রতিদিন হচ্ছে। আমাদের আন্দোলনের ফলে আমরা অনেক কিছু হাসিলও করেছি। আগে আমাদের এই র্যাপিডো, ওলা, উবের কোম্পানি আমাদেরকে ডেথ ক্লেম দিত না। অনলাইন রুটে যদি কেউ মারা যায় তাহলে আমাদের 1 টাকা দিত না, কিন্তু আমরা CI2 লড়াই করে এগুলো ছিনিয়ে এনেছি। লাস্ট পোর্টার কোম্পানি এগুলো দিত না, লাস্ট 2 মাস আগে লড়াই করেছি, পোর্টার কোম্পানি এখন আমাদের ডেথ ক্লেম দিচ্ছে। অ্যাক্সিডেন্ট ক্লেম ছিল না, সেগুলো এখন শুরু করেছে। আচ্ছা, কিন্তু আমাদের মূল যে দাবি, তেলের দাম লাগাতার বেড়েছে, যুদ্ধকালীন পরিস্থিতি, এই তো আবার 3 টাকা বেড়ে গেল। তো এই পরিস্থিতিতে আমাদের 10 টাকা করে কিলোমিটার গাড়ি চালানো সম্ভব না বাইক চালকদের পক্ষে। আমাদের দাবি হচ্ছে বাইক ট্যাক্সি চালানোর জন্য মিনিমাম 12 টাকা কিলোমিটার দেওয়া, বেস ফেয়ার 50 টাকা দেওয়া মিনিমাম, কোথাও থেকে কোথাও গেলে। আজকালকার দিনে এটা না হলে চলবে না। 4 চাকা যারা চালায় তাদের মিনিমাম এসির ক্ষেত্রে 30 টাকা, নন এসির ক্ষেত্রে 25 টাকা, এই কিলোমিটার না দিলে আজকালকার দিনে চলবে না। চলবে না, তেলের দাম যা বেড়েছে। এবং আমরা একটা দিক থেকে আমি মমতা ব্যানার্জির সরকারের কাছে অনেক খুশি ছিলাম। একটা সরকার অনেক ভুল কাজ করেছে, অনেক খারাপ কাজ করেছে, শোষণ করেছে, জুলুম করেছে, চুরি করেছে, দুর্নীতি করেছে, কিন্তু একটা ভালো কাজ করেছে। যাত্রী সাথী নামক একটা অ্যাপ নিয়ে এসেছিল। হ্যাঁ, এই অ্যাপটাতে তৃণমূলের সরকারের এই অ্যাপটাতে আমরা শ্রমিকরা অনেক উপকৃত হয়েছে। আচ্ছা, সরকার তো বদলেছে, যাত্রী সাথী কি চলছে এখন? যাত্রী সাথী আন্ডারটেকিং গভর্নমেন্ট। আচ্ছা, এখন এই গভর্নমেন্টের আন্ডারে আসবে, স্বাভাবিক। কি হবে সেটা তো জানি না, তবে এই গভর্নমেন্টের আন্ডারে আছে। এইটা খুব ভালো, আমিও এই অ্যাপে আমরা অনেক বেনিফিট করতে পারি এবং আমাদের একটু ইনকাম বাড়ে। আচ্ছা, অর্থাৎ আমি প্রশাসনের কাছে বলবো, নতুন প্রশাসন যারা আছে, বিজেপি সরকার, মাননীয় শুভেন্দু অধিকারী আমাদের যে বর্তমান মুখ্যমন্ত্রী, এগ্রিগেটর যে নিয়ম করা হয়েছে পরিবহন শ্রমিকদের জন্য, সেই এগ্রিগেটর নিয়মটাকে ইউজ করতে হবে। ভাড়া বাড়াতে হবে, প্রতি বছরে ভাড়া নবীকরণ করতে হবে। এই অ্যাপ ক্যাব কোম্পানিগুলো যে মনমানি করে, এগুলো বন্ধ করতে হবে। একতরফা কাস্টমারের কমপ্লেনের ভিত্তিতে যে আইডি গুলো বন্ধ হয়, সেগুলোকে খুলে দিতে হবে। এই আমার সিম্পল দাবি। আমরা 12 টাকা করে কিলোমিটার চাইছি, এসির ক্ষেত্রে, ক্যাবের ক্ষেত্রে 30 টাকা, নন এসির ক্ষেত্রে 25 টাকা। এই বেসিক দাবি আমরা চাই। এই দাবিগুলো যদি সরকার না মানে, তাহলে আমাদের আগামী দিনে বিজেপি সরকারের বিরুদ্ধেও পথে নামতে হবে, কারণ আমরা শ্রমিক। আমাদেরকে লড়াই থেকে সরে গেলে চলবে না। আমরা বঞ্চিত হলেই লড়াই করলাম। অবশ্যই অবশ্যই। তোমাকে তো সবাই চেনে, সোশ্যাল মিডিয়াতে তুমি বেশ ফেমাস হয়ে গেছো। মানে আমি যখন তোমাকে চিনতাম না তখনও তোমার রিলস চলে আসতো, ঠিক আছে? তো অনেকের, আমার মতো আরো হয়তো অনেকের চলে আসে, তোমাদের ইউনিয়নের নয় যারা, তারাও তোমাকে চেনে, সাধারণ মানুষও চেনে। তো সাধারণ প্যাসেঞ্জার যখন তোমার বাইকে চড়ে, তারা তোমাকে চিনতে পারে, বা তাদের চিনতে পারলে তাদের রিয়াকশন কিরকম থাকে? আমি দু একটা ঘটনা বলবো। প্রথম কথা, আমি এরকমটা ভেবে কখনো বেরাই না যে আমাকে লোকে চিনবে, কারণ পরিচিতি দিয়ে আর যাই হোক পেটের ভাত হয় না। পেটের ভাত আপনার কর্মই দেয়। একদম। তো প্রতিদিনই যখন বেরাই, আমার যারা প্যাসেঞ্জার হয়, ধরো কোনোদিন 4টে ট্রিপ মারলাম, তার মধ্যে একজন দুজন আমাকে চেনে, তার থেকে বেশিও এরকম হয়েছে চেনে। ভালো লাগে তখন। বলে, অনেক দিদিরা বলে সোহাগ তোমার প্রোগ্রাম দেখি, আমার দাদারা বলে যে তোমার প্রোগ্রাম ভালো দেখে, এই দেখো ফলো করে রেখেছি, তোমার ওই ভিডিওটা দেখেছিলাম, তোমার ওই ভিডিওটা আমার এই জিনিসগুলো তুমি বলেছিলে ভালো লেগে। তো একটা ঘটনা আমার সঙ্গে ঘটেছিল।
একটা না, অনেক দুটো ঘটনা বলছি, অনেক ঘটনা ঘটেছে, তো দুটো ঘটনা তোমাকে শেয়ার করছি। একটা মহিলা, মানে অল্প বয়সী মেয়ে, 24-25 বছর হবে, সে আমায় বুক করেছে, বুক করে বলছে, দাদা আমি অমুক জায়গায় আছি, তুমি এসো। আমি বললাম ঠিক আছে, আসছি। আবার কেটা কাটার 1 মিনিট পর আবার আমায় ফোন করেছে, বলছে দাদা আমি তোমার একজন ফ্যান, আমার বাড়িতে ফোন করেছিলাম, বাড়িতে বলেছে যে তোমার, আমার মা, আমার মাসিমণি সবাই তোমার ভিডিও দেখে, তোমার প্রোগ্রাম দেখে, তোমার অনেক ভালো লাগে তোমাকে, তো বলে মা মাসিমণি বলেছে একটু বাড়িতে নিয়ে যেতে তোমার, তুমি তোমার সঙ্গে দেখা করবে। তো আমি গেলাম, দেখা করলাম, তারা আমাকে খুব আশীর্বাদ করলো, ভালোবাসা দিল। আর একদিন আমি দত্তবাগান, আমাদের একটা পার্টি অফিস আছে, ওখানে বসে আছি, রাত্রি 10টা বাজে, মনে হলো যে আজকে বাজার হয়নি, দুটো ভাড়া খাটি, তো একটি বুকিং করলাম। তাই একটি বছর 30-এর একটি মেয়ে বললো, আচ্ছা আমি কি সোহাগ খানের সাথে কথা বলছি, যার ভিডিও আমি দেখি? আমি বলছি হ্যাঁ বলছেন দিদি। বলছে দাদা আমি তোমার অনেক ফ্যান, আমি তোমার সব প্রোগ্রাম দেখি। তো আমাকে বললো দাদা ঠিক আছে আসো, গেলাম। তো বাড়িতে যেতে যেতে ওর মাকে বলছে, মা এ নাও সোহাগদার সাথে কথা বলো, ওর মাও আমার প্রোগ্রাম দেখে। আচ্ছা। তো বলতে বলতে তো বাড়িতে নিয়ে গেল, নিয়ে গিয়ে বসিয়ে খাওয়ালো, গল্প করলো, এই করতে করতে 2 ঘন্টা বেঁচে গেল। তখন আমাকে নিজের পকেট থেকে 1000 টাকা দিল, বললো আমার জন্য তোমার ক্ষতি হয়েছে সোহাগ, ওই কাকিমা তুমি এটা নিয়ে বাড়ি চলে যাও, আর কোনো কাজ করতে হবে না। তো এইরকম পেয়েছি ভালোবাসা। আর একদিন আমার একটা বন্ধু আমাকে বলছে, ওরা পুরীতে যাচ্ছিল, ওই ট্রেনে বুকিং করে না, যেখানে শুয়ে টুয়ে যেতে পারে, স্লিপার বাস। হ্যাঁ, তো পুরীতে যাচ্ছে আমাদের বন্ধু কয়েকজন টিম, তো ওদের ওপরেই একজন, দুজন কাপল, হ্যাঁ। তারা যাচ্ছে ওর একই গন্তব্যস্থল, এরা ওকে চেনে না, ওরা ওকে চেনে না। তো বলছে সোহাগ, উপরে দেখছি শুধু, আপনারা দেখছেন কলকাতা বাইক ট্যাক্সি অ্যাপ, যারা আমি সোহাগ খান, কয়েকটা ভিডিও এরকম তুই যখন বলিস না, তোর ভিডিও গুলো দেখছি দেখেই যাচ্ছে সমানে। তখন আমি বললাম এই ছেলেটিকে চেনেন? বলছে যে আপনি কি করে চেনেন? বলছে ওটা তো আমার বন্ধু। বলছে সোহাগ তোমার বন্ধু? আমরা তো সোহাগের ভিডিও দেখি, ও খুব লড়াই করে। তো এইগুলো জানার পরে অনেক ভালো লাগে, অনেক আনন্দ পাই, অনেক খুশি হই। এটাই দেখে এইভাবেই তোমাকে আমরা চিনি, এইভাবেই তোমাকে আমরা চিনি। তুমি সবসময় লড়াই করো যে শ্রমিকদের, গিগ ওয়ার্কারদের ইয়ে। কিন্তু একটা কথা বলবো, আমি যে বাইরের মানুষ থেকে এত ভালোবাসা পাই, অন্য দলের রাজনীতিক যারা করে, বিজেপি হোক, সিপিএম, তৃণমূল হোক, তারা আমাকে অনেক ভালোবাসে, কোনোদিনও আমার কোনো ক্ষতি করে না। দল থেকে পাচ্ছ না, কিন্তু মানে আমাদেরই দলের এমন এমন লিডার আছে, নেতা আছে, তারা আমাকে কিন্তু ওই বাইক ট্যাক্সি চালকই মনে করে। কারণ আমি তো স্ত্রী করা জামা পরতে পারি না, আমার দেখেছো তো, এই তো ভাঙা ফোন, আমার অ্যাটিটিউড, আমি ডেলিভারি বয়, আমি কি ড্রেস পরবো? আমার আমার গাছে ঘামের গন্ধ বের হয়, চিন্তা আমাকে অসম্মান করে, তাদের অ্যাটিটিউড আমাকে দিকে এমন দেখায়, আমার অনেক কষ্ট লাগে। সময়ের সাথে সাথে সব তাদের কাছ থেকে আমি ভালোবাসা পাই না খুব একটা। আচ্ছা তুমি যে এই বলছো, তোমাকে আমি এই প্রশ্নটা শেষের দিকে হয়তো করতাম, মদন মিত্র কি ছিল? মদন মিত্র তো ট্যাক্সি ড্রাইভার ছিল, ট্যাক্সি চালাতো। তুমি তো আজকের দিনে চালাচ্ছ, সে চালাতো আজ থেকে 40 বছর আগে। তো সে কোথা থেকে কোথায় পৌঁছে গেছে, তো হতেই পারে। ভাগ্য কখন কাকে কোথায় নিয়ে যায় তার কোনো ঠিক নেই। তো এখানে একটা প্রশ্ন ছিল, আমি ওটা পরে করব। একদিনকার পার্টি অফিসে বসে আছি, দেখুন আমি কি করি না করি সেগুলো আমি সবাইকে জানাই না, বা আমার কতটা ক্ষমতা, কি আমি করতে পারি সেটাও আমি সবাইকে বুঝতে দিই। তো পার্টি অফিসে কিছু প্রবীণ লোক আমাকে, আমাদেরই কোনো পার্টির একজন নেত্রী, মানে অল্প বয়সী নেত্রী, আমার থেকেও ছোট হবে, তাকে দেখাচ্ছে, বলছে এই ও ওই এ দেখেছিস এই ওই। আমি বলছি এসব আমাকে দেখাতে এসো না। পার্টির ব্যানার থাকলে পিছনে অনেকে অনেক বড় জায়গায় চলে যায়, ঠিক আছে, আমরাও অনেক কিছু করতে পারি। আমি বলছি শোনো দাদা, বলছে তুই কোনোদিন ও আমার সম্পর্কে জানে না যে আমার কতটা ক্যাপাসিটি, আমার কতটা ক্ষমতা, আমি কি কি করতে পারি, না জেনে আমাকে না এমন এমন কথা বললো। তখন আমি বুঝেছি এদের মধ্যে আমার প্রতি এরা মনে করে যে আমি শুধু একটা র্যাপিডো চালাই। তোমার দোষ নয়, হয়তো তারা সেই দলের যার মতো মানসিকতার লোক নয়। কারণ আমিও যতদূর জানি সিপিএম পার্টিটা, দলটা যার তারের জায়গা নয়, কিন্তু তাও ঢুকে যায় এদিক ওদিক থেকে। সব জায়গায় তো খারাপ জিনিস থাকে। আমি টু বি অনেস্টলি স্পিকিং করছি, না তৃণমূল না বিজেপি কেউ আমাকে ব্যক্তিগত কোনো ক্ষতি করেনি। তাদের সাথে আমার রাজনৈতিক লড়াই রয়েছে, আইডিওলজি তফাৎ রয়েছে, মতাদর্শ তফাৎ রয়েছে, কিন্তু আমাকে যদি কেউ ক্ষতি করে থাকে আমার পার্টির লোকই করেছে। তারপরেও আমি পার্টিটাকে ভালোবাসি, কারণ আমি পার্টি থেকে কিছু বেনিফিট নেবো বলে আসিনি, আমি আদর্শের জন্য কথা ভালোবাসি, পার্টির গঠনতন্ত্রটাকে আমি ভালোবাসি, পার্টির সিস্টেমগুলোকে আমার ভালো লাগে, আমি পার্টিকে ভালোবাসি। এবং পার্টির যে সবাই খারাপ তা নয়, পার্টির মধ্যে থেকে অনেক দাদা আছে, আমার এক অভিভাবক আছে যাকে আমি পিতার মতন দেখি, তিনি আমাকে সবসময় বোঝায়, মাথা ঠান্ডা রাখ, বেশি কথা বলবি না, উচিত কথা বললে তুই শত্রুর চোখে এসে যাবি। ওনার নাম আমি বলবো না, ওনাকে আমি আমার পিতৃস্নেহে দেখি। অনেক বড় দাদারা আছে যাদের নাম বলবো, তারা আমাকে আগলে রেখে ভালোবাসে।
শুধু যে ঘৃণাই পেয়েছি তা নয়, ভালোবাসাও পেয়েছি, কিন্তু সংখ্যাটা কম ভালোবাসা। মিলেমিশে হবে, আরো সময় পড়ে আছে। তো সোহাগ, এবার নেক্সট প্রশ্নতে যাচ্ছি। ভালো অভিজ্ঞতা তো বললে দু তিনটে, খারাপ অভিজ্ঞতা মানে কখনো কোনো খারাপ পরিস্থিতিতে পড়েছো, কাস্টমারের সাথে কোনো প্রবলেম হয়েছে, বা পুলিশের কোনো রকমের অত্যাচার বা কিছু, সেই সম্বন্ধে কিছু একটু বলো। খারাপ অভিজ্ঞতাটাই তো বেশি, বহুবার ঘটেছে, বহু দিন ঘটেছে, এখনো ঘটে চলেছে। সবটা বলতে গেলে শোয়ের সময় থাকবে না। আচ্ছা। শুধু কয়েকটা বলছি, দু তিনটে ঘটনা। হ্যাঁ। একদিন একটি মহিলা হেলমেট পরবে না, তাকে অনেক রিকোয়েস্ট করলাম, সে শুনছে না। আর আপনি জানেন রাস্তাতে বিভিন্ন জায়গায় এখন অনলাইন ক্যামেরা থাকে, হেলমেট না পরলেও অনলাইনে 1000 টাকা ফাইন চলে আসবে। তাকে বোঝালাম, সে বুঝলো না, এবং লাস্টে কোনো রকম ভাবে তাকে আমি মানে বললাম প্লিজ পড়ুন, আমি অনুরোধ করছি, তাহলে আমার কেস দেবো। তো নেমে যাওয়ার পরে, ওনার এলাকাতে যাওয়ার পরে উনি আমাকে টাকা দিল না, প্লাস আমার নামে বাজে কমেন্ট লিখে দিল। আমার এতটুকুনি ছিল, আমি তাকে জোর গলায় বলেছি হেলমেট পরতে হবে, নাহলে নিয়ে যাবো না। আচ্ছা। এটাই অপরাধে সে আমার নামে এমন মেল করেছে, হয়তো কিছু বাজে লিখে দিয়েছে যেগুলো আমি করিনি। আমার তাকে পৌঁছে আমার পেটের ভাত চোটে। তো তাকেও আমাকে আমার সেফটিটা দেখতে হবে, তারও উচিত কিভাবে আমার যেন ক্ষতি না হয়। অবশ্যই। কিন্তু মহিলা প্যাসেঞ্জারদের মধ্যে প্রায় এরকম 10% 20% এরকম আছে যারা মহিলা হওয়ার এক্সট্রা অ্যাডভান্টেজ নেয় আমাদের সঙ্গে। হেলমেট পরবো না, সে লোকেশন দিয়েছে রাজাবাজার, তাকে নিয়ে যেতে হবে শিয়ালদা স্টেশন। যদি আমি প্রতিবাদ জানাই তাহলে আমি বাজে নামে নেমে যাওয়ার সময় আমার নামে মেল করে দেবে, বাজে কমপ্লেন করে দেবে। আর এই ধরনের কমপ্লেনের ভিত্তিতে কাস্টমার কেয়ার থেকে আমাদেরকে ফোন করে আমাদের আইডি বন্ধ করে দেয়, এরকম আমার সঙ্গে হয়েছে। আরেকটা ঘটনা বলি। একদিন একটি মহিলা, সে মহিলা লোকেশন দিয়েছে বাগমারি বাজার, এই রিসেন্টলি, কিন্তু তাকে আমাকে নিয়ে যেতে হয় মানিকতলা বাজার। আমি তাকে বললাম যে আপনি লোকেশনটা এডিট করে দিন, বলছে না সব ড্রাইভার আমায় নিয়ে যায়। আমি বলছি আপনি 5টা লোক ডাকুন রাস্তায়, আপনি লোকেশন দিয়েছেন এখানে, আমি কেন নিয়ে যাবো? 2 কিলোমিটার আমি কেন 1 কিলোমিটার যাবো? এটা আমার অপরাধ। সে সঙ্গে সঙ্গে আমার নামে মেল করেছে। তো এই ধরনের মহিলারা, বেশি ছেলেরা সমস্যা তৈরি করে, কিন্তু ছেলেরা আমাদের আগে ক্ষতিটা কম করে, কিন্তু মেয়েরা মহিলা হওয়ার একটা অ্যাডভান্টেজ নিয়ে আমাদের সঙ্গে লাগাতার, শুধু আমি নই, আমি সোহাগ খান নই, হাজারো ড্রাইভারের সঙ্গে প্রতিনিয়ত ঘটনা ঘটাচ্ছে। হয়তো সেই ছেলেটার কোনো দোষই না, তাকে ফাঁসিয়ে দিল মহিলা হওয়ার অ্যাডভান্টেজ। 5টা লোক এসে তারা মহিলাকে সাপোর্ট করবে। অবশ্যই এই ধরনের ঘটনা প্রচুর ঘটে, কিছু বলে প্রচুর ঘটে। রিসেন্টলি একটা আমি ভিডিও ছেড়েছি, ভিডিওটা প্রচুর ভাইরাল হয়েছে, দেখবেন পেজে। আমি একটা ডেলিভারি করতে যাচ্ছি, উনি ডেলিভারি করতে নিয়ে গিয়ে আমাকে বলছে কি যে আপনাকে ডেকেছি ঠিক আছে, কিন্তু এই সব ডেলিভারি করতে হবে। আমি বলছি না, আমি আমার ডেলিভারি যেটা আমার যে অ্যাড্রেস আছে সেটা করবো, আমি ওগুলো করবো না। ও লাস্টে ক্যান্সেল করে দিল, মানে ওর কথা শুনেনি বলে। তো এই ধরনের ঘটনা, আমরা যারা ডেলিভারি করি, যারা ক্যাব চালাই, যারা র্যাপিডো চালাই, আমরা সমাজের সব থেকে লাঞ্ছিত বঞ্চিত মানুষ। আমাদেরকে মনে করে চাকর বাকর কিছু মানুষ, মানে এই প্রবণতাটা বাড়ছে বাড়ছে। মানে মানুষের মানসিকতা পাল্টাতে হবে, পাল্টাতে হবে। ওরা আমাদেরকে যদি নিজের সাথী, সহকর্মী, ভাই, বন্ধু মনে করে তাহলে হবে। যদি চাকর বাকর মনে করে তাহলে চাকরকে যেরকম মানুষ বলে সেরকমই করবে। আচ্ছা, এই হেলমেট পরা নিয়ে একটা প্রশ্ন মনে আসলো। এই যে কলকাতায় মুসলিম বহুল এলাকাগুলোতে দেখি কেউ হেলমেট পরে না, সেটা নিয়ে তুমি? দেখুন, আমার মতামত হচ্ছে যে যে ক্রাইম করে, যে অপরাধী, কখনো তার ধর্ম দেখে তাকে বিচার করা উচিত নয়। এই তৃণমূল সরকার এই মুসলমান সম্প্রদায়ের মানুষকে অন্যের কাছে খারাপে পরিণত করেছে। প্রশাসনকে শক্ত হাতে আইন রক্ষা করতে হবে। কে মুসলমান, কে হিন্দু, কে খ্রিস্টান, এই দেখে যদি বিচার করতে চায় তাহলে রাষ্ট্র কিন্তু বিপদে। এই যে রাজাবাজার বলো বা যে কোনো মুসলিম এলাকায় বলো, মেটিয়াবুরুজ, এই যে ভাই, এদের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে তুমি আইন না মানলেও তোমাকে সরকার কিছু করবে না। এই প্রবণতা থেকে যারাও হেলমেট পরতো ওখানকার ছেলেরা, তারাও পরে না। এবং এই যে না পড়ার ক্ষেত্রে তাদের মধ্যে শিক্ষাটাও কম আছে কিছুটা। তাদের কাছে তারা অন্য অন্য রিলিজিয়ান, যারা হিন্দু সম্প্রদায় সনাতনী, তারা কি মনে করছে যে এরা কোনো কিছু মানে না। কিন্তু তারা কিন্তু দোষী নয়, দোষী, আসল দোষী সরকার। সরকার যদি সঠিক হাতে তাকে রোধ করে দিত, মানে প্রশাসনকে সেই সময় লাগাতার কেস দিয়ে যদি ফাইন করো, লাগাতার ফাইন করো, না আসলে তাদের অ্যারেস্ট করো, তাহলে দেখতেন আজকে এই দিনটা আসতো না, কোনো হিন্দু ভাইয়ের মনের মধ্যে এই প্রশ্ন জাগতো না।
কিন্তু আজকে এই জাগানোর জন্য যদি কেউ দায়ী হয়ে থাকে, আমাদের যে সরকার ছিল 15 বছর, তারাই একটা জিনিস মারছে কে, তৃণমূল সরকার। মারছে কে মুসলমান, মরছে কে মুসলমান, কেস খাচ্ছে কে মুসলমান। এই মুসলমান সম্প্রদায় যতদিন না বুঝবে, যতদিন না আসল শিক্ষার আলো আসবে, ততদিন মুসলমান সম্প্রদায়কে মানুষ এরকম নিয়ে ঠাট্টা করবে। আচ্ছা, এই মুসলিম ব্যাপারটা আসলো, তুমি তো মুসলিম ঘরের ছেলে, মুসলিম বড় হয়েছো, তুমি জাত ধর্মটাকে কিরকম ভাবে মানো, মানে কতটা? তুমি তো কমিউনিস্ট আবার, তো দেখুন, আমি ধর্ম নিয়ে কখনো মাতামাতি করি না। ধর্ম একটা প্রত্যেকটা মানুষের অন্তরের একটা শান্তির জায়গা। প্রত্যেকে যারা ধর্ম মানে তাদের প্রতি আমার অনেক শ্রদ্ধা, সম্মান, ভালোবাসা রয়েছে, কিন্তু ধর্মটাকে অন্ধভাবে মেনো না। প্রত্যেকটা ব্যাপারের লজিক দেখো, ঠিক আছে? তোমাকে আল্লাহ বলে দেয়নি যে হেলমেট পরবে না, তুমি সেটা অবশ্যই বলে দিয়েছে কি? না। তো আমাদের মুসলিম সম্প্রদায়ের বেশিরভাগ, আমি মুসলিম পরিবার থেকে উঠে আসছি, তাদের মধ্যে না মানে এডুকেশনটা অনেক কম। এখন হয়তো রিসেন্টলি বাড়ছে, কিন্তু তাদের মধ্যে একটা ধার্মিকতা এমনই রয়েছে, ধর্মটাকে ভালো করে পড়ে না। কোরআনে লিখেছে কি, ইসলাম শব্দের অর্থ কি? শান্তি, পবিত্রতা, পাক। কিন্তু তুমি খোঁজ নিয়ে দেখো, শান্তি তো পবিত্রতা বজায় রাখে? তার মানে কি কোরআন কোরআন ভুল? কোরআন সঠিক, কিন্তু ওরা কোরআনটাকে সঠিকভাবে পড়ে না। আচ্ছা, সেটাই। কোনো ধর্মই, আমি যতদূর ধর্ম নিয়ে চর্চা করেছি, সেখানে কোথাও কখনো দেখিনি যে কোনো ধর্ম শেখাচ্ছে যে তুমি অন্যকে হিংসা করো। ইসলাম ধর্মে লেখা রয়েছে তুমি বলবান, শক্তিময়, কিন্তু তুমি তোমার শক্তি প্রয়োগ করো না নির্বলের কাছে। সেটাই, মানুষকে ক্ষমা করতে শেখো, সেটাই। ভাইচারা রাখো, কিন্তু করে। তার মানে অর্থাৎ ইসলাম ধর্ম কিন্তু একদম সঠিক, কিন্তু এরা ইসলাম ধর্মটাকে সঠিকভাবে পড়ে। যারা নিজেদের ধর্মে আসল শিক্ষিত ধর্ম নিয়ে, তারা এগুলো করে না। না, আমি ধর্মকে আবেগে রাখি না। ধর্ম, আমি মুসলিম পরিবারের সন্তান, আমার পরিবারের রীতিনীতি আমি সব মানি, আমার আমার ধর্মের প্রতি ঘৃণাও নেই, ভালোবাসাই আছে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে বামপন্থী। আমি ধর্মের অনেক কিছু মেনটেন করি না, করা হয়ে ওঠে না আমার পক্ষে। কিন্তু আমি বলবো না যে ইসলাম ধর্ম ভুল। ইসলাম ধর্ম শান্তি, পবিত্রতা, পাক পাক, কিন্তু যারা ইসলাম ধর্মটাকে সঠিকভাবে পালন করে না তারাই ভুল কাজ করে। একটা মশা মারতে বারণ আছে ইসলাম ধর্ম, এটা তো মানুষ মেরে দিচ্ছে, ভাই ভাইকে মেরে দিচ্ছে। তাহলে ইসলাম ধর্ম কোথায় খারাপ? আচ্ছা, ইসলামটা করে না। এইখান থেকে একটা প্রশ্ন, এই যে কুরবানি ঈদটাতে কুরবানি দেওয়া হয়, মুসলিমরা, আমি নিউজ দেখছিলাম, মুসলিমরা হিন্দুদের পোষা গরু কিনে নিয়ে হলো কুরবানি দেয়। তো সেটা তো এই বছর মনে হয় বন্ধ বা বিশেষ বিভিন্ন রকম নিয়ম করে দিয়েছে। সেই নিয়মের গেরোতে কতটা কিরকম হতে পারবে, তো সেই ব্যাপারে তোমার কি মতামত? দেখুন, সবার প্রথমে আমরা ভারতীয়, ভারতবর্ষের যে আইন, যে কানুন, সেটা আমাদের প্রত্যেককে মানতে হবে। যদি ভারতবর্ষের আইনে এটা বলে থাকে যে গোহত্যা বন্ধ করতে হবে, তাহলে আমিও চাই গোহত্যা বন্ধ করতে। কিন্তু গোহত্যা বন্ধ করলে কোনো মুসলমানের কোনো ক্ষতি হবে না, এটা আজকের ডেটে বলে গেলাম। গরু পালন করে কারা? ঘোষ গোয়ালারা। পশ্চিমবঙ্গে বেশিরভাগই ঘোষ গোয়ালারা, সনাতনী ধর্মের মানুষরা গরু পালন করে এবং সুদীর্ঘ অতীত থেকে চলে আসছে। তারা খাইয়ে লোন করে তাদের পরিবার চলে। তারা যখন গরুটাকে যখন বেচতে পারবে না, তখন তাদের ক্রাইসিস হবে। মুসলিম সমাজের মানুষ গরু খাবে না, ইতিমধ্যে মুসলিম সমাজের অনেক মানুষ মেনে নিয়েছে গরু খাবো না, তাতে কিছু এসে যাবে না, কিন্তু সমাজের ভারসাম্য নষ্ট হবে। এই আপনাকে বলে রাখছি, একটা ব্যালেন্স তো, ভারসাম্য নষ্ট হবে। মুসলিমদের কাছে অনেক অপশন আছে, ছাগল খাবে, ভেড়া খাবে, পাঠা খাবে, মুরগি খাবে, মাছ খাবে, কিন্তু তখন এই সমস্ত জিনিসের দাম আরো তুঙ্গে চলে যাবে। যে কোনো কিছু না ব্যালেন্স করা যায়। বাস্তুতন্ত্র বোঝেন তো, পুকুর থাকবে, পাখি থাকবে, গাছগাছালি থাকবে, এটা যেমন সমাজের বাস্তুতন্ত্র, তেমন এই গরু, পশু, পাখিও বাস্তুতন্ত্র। সিস্টেম তৈরি। আজকে যদি গরু কে বিক্রি না করতে পারে, তাহলে তার সংসার চলবে না। চারিদিকে গরুময় হয়ে যাবে, চারিদিকে গরুময়, রাস্তায় ঘুরে ঘুরে বেড়াবে গরু। বরঞ্চ আজ থেকে 2 বছর হোক, 5 বছর পরে হোক, এটা হওয়ার সম্ভাবনা রয়েছে যে গরুর মাংস, যেটা এখন 350-400 টাকা হয়ে গেছে, একদিন হয়তো 150 টাকায় কিলো বিক্রি হবে। কিন্তু খাসির মাংসের দাম আবার 2000 হয়ে যাবে, ওটা ওখানেই থাকবে। আচ্ছা, আজকে সরকার যদি বন্ধ করে, তাহলে সরকার যে বাইরে যে এক্সপোর্ট করছে সেটা বন্ধ করুক। অর্থাৎ বাইরে তুমি বন্ধুত্ব বজায় রাখছো। হ্যাঁ, বাইরের দেশগুলোতে সব থেকে ভারত বেশি তো গরুর মাংস রপ্তানি করে। আমি তো দেখলাম
দ্বিতীয় স্থানে, ভারত দ্বিতীয় স্থানে গরুর মাংস রপ্তানিতে। প্রথম স্থানেও হয়ে যেতে পারে, আবার এটাও হতে পারে যে গরু রপ্তানি করে বিপুল পরিমাণে টাকা রোজগার করবো বলে এখানকার সমস্ত গরু বন্ধ করে দিয়ে এইসব গরু সব বাইরে বাইরে পাঠাবো, এটাও হতে পারে। আমি হবেই বলছি না, হতে পারে, প্ল্যান একটা হতে পারে। হতে পারে। কিন্তু আমি বলছি যে মুসলমানদেরকে যে টাইট, অনেকে সোশ্যাল মিডিয়ায় বলছে তো মুসলমানদের টাইট, মুসলমানদের কিচ্ছু এসে যাবে না, গরু খাবে না। আমি তোমার সাথে ছাড়াও আমার ফোনে আমার কিছু বন্ধু, মুসলিম বন্ধু আছে, তাদের সাথে কথা হয়েছে, তাদেরও এই তুমি যেটা বললে প্রায় সেম সেম মতামত। সরকার, মুখ্যমন্ত্রী বা প্রশাসন বা কোর্ট যে আদেশ দেবে সেটা মাথা পেতে নেবো আমরা প্রত্যেকেই, তাই না? সেটাই। এই যে যেমন দেখেন তিলজলাতে একটা ইললিগাল বাড়ি, নতুন প্রশাসন এসেই বুলডোজার চালিয়েছে। আমাদের সিপিআইএম পার্টির লিডার নেতা শতরূপ ঘোষ এবং আমাদের পার্টির প্রবীণ নেতা শ্রদ্ধেয় বিকাশ বাবু এটা নিয়ে লড়াই করে স্টে অর্ডার দিয়েছে, এটা প্রশাসনকেও মানতে হয়েছে। ল কোর্টের বাইরে আমরা কিছু না, বুলডোজার আটকে দিয়েছে। অর্থাৎ মানে আমরা আমাদের কোর্টকে ফলো করি, আমরা আমাদের লকে ফলো করি। তো অর্থাৎ সরকার যদি নির্দেশ দিয়ে থাকে, সরকারের একটা আইনও ছিল গোহত্যা বন্ধ করবে, সেটা আমরা প্রত্যেকেই মানবো। কোনো উচ্ছৃঙ্খলা দেখেছেন কোনো জায়গায়? কোনো, সবাই মেনে নিয়েছে। সেটাই। আচ্ছা, তোমাকে পরবর্তী প্রশ্ন করি, প্রশাসনের কথা যখন তুললে, প্রশাসন বলতে পুলিশদের থেকে কিরকম কি হেনস্থার মুখে পড়তে হয়েছে? পুলিশের দ্বারা আমরা প্রচুর শোষিত। সমস্ত কাগজপত্র ঠিক থাকলেও পুলিশ যদি মনে করে কেস দেবো 200-150 টাকা নেবেই, ওর ইচ্ছা হলে নেবে। বিশেষ করে হোমগার্ড, সব হোমগার্ড নয়, সব সিভিক নয়, কিছু এরকম আছে যারা এই ধরনের নোংরামি করে। আবার অনেক সৎ হোমগার্ডকেও আমি দেখেছি যে সারাদিন ডিউটি করে, একটা টাকাও নেয় না, বরঞ্চ র্যাপিডো চালিয়ে নিজের পরিবারের মুখে অন্ন তুলে দেয়। আমার দেখা একটা ছেলে আছে, আমাদেরই গ্রুপে একটা ছেলে আছে, ওর নাম দুষ্টু। ছেলেটি অন্য রাজনীতি করে কিন্তু আমার খুব ভালোবাসে, যেহেতু আমরা গণফ্রন্ট তো সব ধরনের ছেলে রাখি। ছেলেটি কত ডিউটি করে, কত মেহনত করে, কিন্তু কোনোদিনও কারোর থেকে একটা টাকা নেয় না। প্লাস রাতের বেলা 12টা 1টা 2টো পর্যন্ত র্যাপিডো চালায়, বলে সোহাগদা আমি ইমানের পয়সা রোজগার করতে চাই, আমি হালাল খেতে চাই। খুব ভালো লাগে, তার প্রতি আমার অনেক শুভকামনা, ভালোবাসা রয়েছে। কিন্তু অনেক ক্ষেত্রেই দেখেছি হোমগার্ড বা সিভিকরা দুর্নীতি করছে। আবার অনেক সিভিককে দেখেছি রোদ্দুরে ঠাটা পড়ে দাঁড়িয়ে থাকে, মানুষকে সহযোগিতা করে, কোনোদিন একটা টাকা তোলা তুলে নেই। এই যে তুমি তোমার বাইকে যে প্যাসেঞ্জাররা চড়ে, ওর মধ্যে মেয়েরা সত্যিকারের ভয় পাচ্ছে কোনো একটা মেয়ে তোমার বাইকে চড়ে যে ঠিকঠাক, মানে বেশি রাত হয়ে গেছে, ঠিকঠাক জায়গায় পৌঁছাতে পারবে কি পারবে না, তুমি অচেনা মানুষ, তো সেই সব মেয়েদেরকে তুমি কখনো মানে কোনো সান্ত্বনা দেওয়া, মানে সাইকোলজিক্যালি কাউন্সিলিং, হ্যাঁ দিদি না বোন তুমি এটা, এরকম কিছু? হ্যাঁ, এরকম অভিজ্ঞতা আছে কম। এরকম অনেক দিদিরা ভয় পাচ্ছে, তাদেরকে বলেছি লাইভ লোকেশন বাড়িতে শেয়ার করুন, আমার ছবি তুলে রাখুন, গাড়ির ছবি তুলে রাখুন, আপনি চলুন আমি আপনাকে পৌঁছে দেবো। কারণ এই যে লাস্ট আরজি করে ঘটনা হওয়ার পরে না, অনেক দিদিদের মধ্যে একটা ভয় ঢুকে গেছে যে এত রাত্রির বেলা অন্ধকার গলি দিয়ে যাব, এই ভয়টা কিন্তু ঢুকেছে, এটা কিন্তু ঠিক। সেই ভয়টা কাটানোর দায়িত্ব আমাদের, আমাদের যুব সমাজের। তো সেটার জন্য আমি তাদেরকে গাইড করি, বলি। অনেক ড্রাইভার, র্যাপিডো ড্রাইভার বা বাইক ট্যাক্সি ড্রাইভারদের দেখেছি, মানে মেয়েরা তাদের চাউনি বা কথাবার্তার ধরন, চাউনিটা মেয়েদের সিক্স সেন্স কাজ করে না, তো তাদের থেকে অনেক রকমের মানে কিছু না করেও ওই চোখের চাউনিতে বিভিন্ন রকম হ্যারাসমেন্ট করে আমি শুনেছি। যেমন এই যে আপনি কথাটা বললেন, তাদেরকে তোমরা কি কিছু বোঝানোর ব্যাপারে সেই তোমাদের ড্রাইভারদের মধ্যে তাদেরকে কখনো বসিয়ে বুঝিয়েছো যে না মেয়েদের সাথে এরকম? আমাদের ইউনিয়নে পরিষ্কার লেখা আছে, আমাদের ইউনিয়নের রুলস এন্ড রেগুলেশনে, কোনো মহিলা যদি তোমার নামে কমপ্লেন করে এবং সেই কমপ্লেনের যদি গুরুত্ব থাকে, তাহলে তোমাকে ইউনিয়ন থেকে সরিয়ে দেওয়া হবে এবং তোমার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। আর একটা জিনিস বলছি, মহিলা যাদের যে কথাগুলো বলছেন, যারা ইনসিকিউর ফিল করে, এরকমও আছে ড্রাইভার মানে সবাই যে ভালো তা আমি বলবো না, এই কথা বলা যায় না। তবে 100-র মধ্যে 95% বা 97% ড্রাইভাররা তাদের রুজি রুটির জন্যই মাথা লাগায়, 2-1% হলেও হতে পারে, তার গ্যারান্টি খারাপ সব জায়গায় থাকে। যেমন কিছু মহিলারা নারী হওয়ার এক্সট্রা অ্যাডভান্টেজ নিয়ে ড্রাইভারকে পয়সা দেবো না, ড্রাইভারের সাথে ছলনা করবে এরকম করে। আবার অনেক দিদিরা ভালোও আছে, যা ভাড়া হয় তার থেকে বেশিও দিবে না। তো সবটা নিয়েই চলতে হবে। কিছুদিন আগে তোমার ইলেকশনে অনেক আগেই, মানে 2-3 মাস আগে হয়তো দেখলাম তোমাকে দীপশিতা ধারের সাথে তুমি রাইড বুক করেছে, তো দেখলাম তোমার সাথে, তো তোমরা একটা ভিডিও করে দিয়েছিলে। তারপরে দেখলাম এই ইলেকশনের কিছুদিন আগেই কোনো এক প্যাসেঞ্জার যে সিপিএম সমর্থক, তো তুমি তাকে, বা নর্মাল প্যাসেঞ্জার ছিল, তুমি তাকে হলো
দীপশিতা ধরের জন্য হলো বলছিলে যে বিআরটিতে থাকেন, তো আপনাদের প্রার্থী এ আছে, ভোট দেবেন, এরকম ভিডিওটা প্রচুর ভাইরাল হয়েছে। প্রচুর ভাইরাল হয়েছে। ওটা চলে এসছে ফিডে, আমি ওরকম ভাবে খুঁজে দেখিনি, চলে এসছে। তো এই যে তুমি প্রচার করছো, মানে একদম অ্যাক্টিভ রাজনীতিতে, মনে করো আবার যদি 5 বছর 10 বছর বাদে বামপন্থীরা সরকার গঠন করতে পারে বা ভালো জায়গায় যায়, তুমি তোমার জায়গাটা কোথায় দেখছো? যেমন আমার কাজ হলো সংগঠনকে মজবুত করা। আমরা ক্যামেরার বাইরে থাকতে চাই। একটা আলাদাভাবে একটা, আমি যেহেতু পেজ চালাই সেহেতু আমাকে অনেকে চেনে, কিন্তু আমার মতন অনেক অনেক কমরেড আছে, অনেক সমর্থক আছে যারা নিচু স্তরে কাজ করে, সংগঠন গড়ে তোলে, পরিচিতি রয়েছে, মানুষের কাছে কাছে পৌঁছে যায়। তো এই ধরনের কমরেড যারা আছে তাদের মধ্যে আমি একজন। শুধু তফাৎ হচ্ছে আমি ফেসবুকে একটা পরিচিতি পেয়েছি, তারা পাইনি, কিন্তু তাদেরকে আমি অনেক সম্মান জানাই। আমি চাই নিচু স্তরে কাজ করে সংগঠনকে মজবুত করব। আর পার্টি যদি কখনো আমাকে যোগ্য মনে করে, সুযোগ দেয়, পার্টি যেরকম নির্দেশ দেবে সেরকম আমি করবো। আচ্ছা, তোমাদের এই গিগ ওয়ার্কারদের নিয়ে রাঘব চাড্ডা, আম আদমি পার্টির রাঘব চাড্ডা, সে তো অনেক রকমের অনেক কথা তুলেছে, সেগুলো নিয়ে অনেক কারেকশন হয়েছে। সেগুলো নিয়ে তোমাদের কি কি হেল্প হয়েছে? দেখো, রাঘব চড্ডাকে আমি ব্যক্তিগতভাবে খুব ভালোবাসতাম, ফলো করতাম ওনার চ্যানেলটা, আমি এখন আনফলো করে দিয়েছি। অ্যাকচুয়ালি রাঘব চড্ডা যে যে সমস্যাগুলো তুলে ধরতো, আমার ভিডিও করা আছে রাঘব চড্ডাকে নিয়ে, সেটা অনেক ভিউ আছে। যে রাঘব চড্ডা যে কথাগুলো বলতো, খেটে খাওয়া নৈতিক কর্তব্য থেকে তার বলতো যে এই জিনিসগুলো হচ্ছে, এগুলো ভুল। সেই মানুষটা হঠাৎ করে তার মত দল চেঞ্জ করে নিল। তাহলে এই মানুষটা যে কথাগুলো বলেছে তার কোনো গুরুত্ব ভিত্তি আছে বলে আমি মনে করি না। সবটাই আইওয়াস করে নিজের জায়গাটাকে, অবস্থানটাকে উন্নত করার জন্য সেইগুলো করেছে। প্রত্যেকটা মানুষ যারা ওনাকে, ওনার এই সত্য কথা বলা এবং খেটে খাওয়া মানুষের কথা বলার জন্য ভালোবাসতো, দে অল হেট হিম রাইট নাও। আমরাও দেখতাম, ভাবতাম যে একটা মানুষ বলছে, কিন্তু পরে সেটা বুঝলাম যে তার গিমিক, মানে তার উপরে ওঠার জন্য হয়তো সে গিগ ওয়ার্কারদের সাথে একটা ভিডিও করেছিল, এটা গিগ ওয়ার্কার থেকে সে প্ল্যাটফর্ম হিসেবে ইউজ করেছে, তাদের কাঁধে পা রেখে উঠেছে, অনলি ইউজ করেছে। খুব ব্যাপারটা খুব খারাপ লাগলো। যাই হোক, এখন রাজ্যে সরকার চেঞ্জ হয়েছে, বিজেপি সরকার রয়েছে, শুভেন্দু অধিকারী আমাদের মুখ্যমন্ত্রী হয়েছে। সে তো বলেই দিয়েছে সে মুসলিমদের ভোট পায়নি। তুমি মুসলিম, কিন্তু তুমি বলছো যে ধর্মটাকে তুমি আগে রাখো না, আগে মানুষকে, মানুষত্বকে। তো মানুষ হিসাবে আমরা রাজ্যের সবাই হলো রাজ্যের বাসিন্দা, আমাদের সবার মুখ্যমন্ত্রী, তোমার আমার সবার। তো নতুন সরকারের কাছে, মুখ্যমন্ত্রীর কাছে তোমার কি আবদার, মানে তোমাদের প্রফেশন নিয়ে? মুখ্যমন্ত্রীর কাছে প্রথমেই একটা আবদার থাকবে, এই রক্তচোষা র্যাপিডো বা এই ধরনের কোম্পানিগুলোকে সরিয়ে দিয়ে নতুন নতুন কোম্পানি, সরকার আন্ডারটেকিং, সরকার সরকার পেছনে থাকবে। যেমন যাত্রী সাথী, যেমন যাত্রী সাথী, এই ধরনের ভাড়ার ট্যাক্সি, এই ধরনের কোম্পানি নিয়ে আসুক। আর এই ধরনের রক্তচোষা কোম্পানিগুলো যাতে আমাদেরকে শোষণ করছে, এদেরকে যদি কাজ করতে হয় প্রপার নিয়ম মেনে কাজ করতে হবে, প্রতি বছর ভাড়া নবীকরণ করতে হবে, সরকারি যে গাইডলাইন গুলো আছে এগ্রিগেটার, সেটা নিয়ম পালন করতে হবে। এগুলোর দিকে যেন নজর দেয় পরিবহন মন্ত্রী যেই হোক, সে যেন সৎ আদর্শ নিয়ে পরিবহন মন্ত্রিত্ব সামলায়, এবং আরটিও গুলোর মধ্যে যে দালাল চক্র হয় সেগুলো যেন বন্ধ করে। এই যে আরটিওতে দালাল চক্র বললে, আমি কিছুদিন আগে আমার গাড়ির সিএফ করাতে গেছিলাম, কত রকমের যে কত ইয়ে আছে সেগুলো দেখেছি। যাই হোক, ওগুলো পরে কথা বলবো। নতুন সরকার এসছে, আমরা চেঞ্জের অপেক্ষায় থাকবো, আর না হলে বিরোধিতা করার জন্য তো পুরো জীবন পড়ে আছে। আচ্ছা, তোমার ভবিষ্যৎ মানে পরিকল্পনা কি আছে? মানে জীবনে এখন তুমি বাইক ট্যাক্সি চালাচ্ছ, প্লাস ইউনিয়ন করছো, তো তোমার ভবিষ্যতে কি পরিকল্পনা আছে? এইভাবে বাইক ট্যাক্সি চালিয়ে তো তোমার সমস্ত কিছু চলবে না, জীবন সারা জীবন তো চলবে না, বয়স হচ্ছে, এরপরে শরীরে দেবে না, বা সংসার ধর্ম করতে হবে। তুমি কি বিয়ে করেছো, বিবাহিত? না না, বিয়ে শাদী করিনি, এই রোজগারে বিয়ে শাদী করা যায়? তাহলে আমরা জানলাম যে আমাদের সোহাগ ভাই হলো অবিবাহিত। এটা একটু জানিয়ে রাখছি তোমার দর্শকদের মধ্যে কারো যদি তোমাকে যে বলেন। যাই হোক, তোমাকে আরেকটা হাইপোথেটিক্যাল প্রশ্ন করি। মনে করো সিপিএম এর ভালো সময় আসছে, তো আসছে না, আসতে বাধ্য। আসতে বাধ্য। তো মনে করো তুমি ইউনিয়নের সাথে যুক্ত আছে, হয়তো অনেকেই বোঝেনি, কিন্তু কেউ বুঝলো যে সোহাগের মধ্যে সেই পোটেনশিয়াল আছে, তো তোমাকে
তারা টিকিট দিল, মনে করো তুমি জিতেও গেলে, তোমাকে পরিবহন মন্ত্রী করে দেওয়া হলো, তুমি প্রথম কি চেঞ্জটা করবে? তুমি প্রথম কথা এরকম বলছো যে এটা যেটা কখনো হবে না, হতেই পারে, এরকম কোথা থেকে ধরনের কি অবিশ্বাস্য। মদন মিত্র ট্যাক্সি ড্রাইভার ছিল। আর যদি কখনো হয়, কি বলছো? যদি কখনো হয়, তুমি মনে করো পরিবহন মন্ত্রী হয়ে গেলে, তো তুমি সমস্ত দুঃখ সবই দেখেছো, যারা ড্রাইভারি করে, তো তুমি তাদের জন্য চেঞ্জেস গুলো কি কি করবে তোমার এন্ড থেকে? মানে কোনো কোম্পানি, প্রাইভেট কোম্পানিকে প্রেসার না দিয়ে সরকারের তরফ থেকে কি করা উচিত বা তুমি কি করবে? মানে এটা তুমি গল্প বলছো, গল্প ধরেই আমি বলছি, হ্যাঁ, যদি কোনোদিন এরকম স্বপ্নেও আমি যদি কখনো এরকম হই, স্বপ্নে তো অনেক কিছু আমরা হয়ে যাই, রাজা বাদশাহ। আমার প্রথম টার্গেট থাকবে, যদি আমি পরিবহন মন্ত্রী হতে পারি, সবার প্রথমে পরিবহন সচিবকে নিয়ে বৈঠক ডেকে প্রত্যেকটা পশ্চিমবঙ্গের প্রত্যেকটা আরটিও তে নিজে গিয়ে আরটিওর অফিসারদের সাথে বৈঠক করবো। জিরো টলারেন্স দুর্নীতিতে, দালাল মুক্ত তো করবোই, আর নিজেই ইনভেস্টিগেশন করব, নিজেই লোক পাঠাবো দিয়ে চোর ধরার জন্য। চোর ধরতে পারলে যে আরটিও অফিসার গুলো যাদের মাইনা কম কিন্তু সোনা দানা বাড়ি গাড়ি অনেক হয়ে যাচ্ছে, মানে আপনাকে যেমন হ্যারেস করলো, আপনাকে হ্যারেস করানো মানে আপনি দালাল ধরবেন, দালাল ধরলে আপনার 200-1000 টাকা ওখানে ও কমিশন পাবে। এই ধরনের লোকগুলোকে চিহ্নিত করে তাদের চাকরিগুলো খেয়ে নেবো, খেয়ে তাদেরকে আমি জেলে পাঠাবো। এটাই আমার প্রধান কাজ থাকবে। তারপরে তো ড্রাইভারদের জন্য যা যা ভালো করার, সাধারণ মানুষের জন্য বাস বাড়াতে হবে, সরকারি বাস পরিষেবা বাড়াতে হবে, রাস্তাঘাট ঠিক করতে হবে, আরো যেগুলো আছে। প্রধান কাজ হচ্ছে চোরগুলোকে জেলে পাঠাবো, চাকরি থেকে বরখাস্ত করবো। আচ্ছা, আরেকটা প্রশ্ন, আমাদের সংবিধান অনুযায়ী এবার শিক্ষা স্বাস্থ্যটা ফ্রি হওয়া দরকার। শিক্ষার অবস্থা তো গত 15 বছরে যা হয়েছে দেখেছো, স্বাস্থ্যের অবস্থাও খুব একটা ভালো না। স্বাস্থ্য ক্ষেত্রে কি কি উন্নতি হওয়া, মানে তুমি যেহেতু গিগ ওয়ার্কার, আমি তোমাকে সেই ইয়েই বলছি, এই যে গিগ ওয়ার্কারদের যে ফ্রিতে ট্রিটমেন্ট বা সবাই গেলে ইন জেনারেলি এই যে স্বাস্থ্যসাথী কার্ড বা আয়ুষ্মান ভারত কার্ড, এই ছাড়া নর্মাল একটা মানুষ যে ভারতের নাগরিক, সে যদি কোনো সরকারি হসপিটালে যায়, তাহলে তাকে কিভাবে ট্রিট করা উচিত, কিরকম ভাবে ট্রিটমেন্ট করা উচিত? প্রথম কথা হচ্ছে, আমাদের জাতীয় আয় যদি 10 টাকা হয়, স্বাস্থ্য ক্ষেত্রে আমরা 1 টাকা দিই, অর্থাৎ স্বাস্থ্য ক্ষেত্রে আমরা অনেক কম ধ্যান দিই। গত 15 বছর যে টিএমসি সরকার ছিল, সেখানে স্বাস্থ্য ক্ষেত্রে দুর্নীতির ভরি ভরি অভিযোগ উঠেছে এবং তা অনেক ক্ষেত্রে প্রমাণিত। নতুন সরকার এসেই একটা পজিটিভ জিনিস দেখলাম, তারা সরকারি হাসপাতালগুলোতে ভিজিট করছে এবং পরিকাঠামো বাড়ানোর জন্য আইসিইউ বাড়াতে বলছে, বেড বাড়াতে বলছে। এটা একটা গুড, ভালো। আরো আমাদের জাতীয় আয় যদি 10 টাকা হয়, আমার মনে হয় 5 টাকা স্বাস্থ্য ক্ষেত্রে দেওয়া উচিত, কারণ প্রতিদিন নানান রোগ আসছে শরীরে। আর প্রাইভেট হাসপাতাল মানেই তো গলায় কোপ, তাই সরকারি হাসপাতালটাকে এমন উন্নত করে যাতে প্রাইভেট হাসপাতালগুলো বন্ধ হয়ে যায় ব্যবসা। মুখ্যমন্ত্রীর উচিত জাতীয় আয় 10 টাকা হলে 5 টাকা স্বাস্থ্য ক্ষেত্রে, এবং আর কি মানে মোটামুটি এমন করে শিক্ষা ক্ষেত্রটাকে স্ট্রং করো যাতে প্রাইভেট স্কুলগুলো বন্ধ হয়ে যায়, ব্যবসাগুলো, যাতে সরকারি স্কুলে যে ছোটবেলায় আগে আমরা পড়তাম। এই জন্য সরকার যদি পয়সা খরচা করে, ডেফিনেটলি এই সরকারের ভালোটাকেও আমি প্রশংসা করব, আর যদি খারাপ করে তাহলে তো লড়াই করবো। কিন্তু এখনো পর্যন্ত যা দিক দেখি তাতে আমার এখনই তার বিরুদ্ধে যাওয়ার আমার কোনো কিছু জায়গা পাইনি, বিরোধিতা করার জায়গা পাওনি। সবে তো নতুন, ভালো কাজ করলে সহযোগিতা করব, অবশ্যই। খারাপ কাজ করলে প্রতিবাদ করব, তাতে যদি জেল খাটতে হয় জেল খাটবো। অবশ্যই। আচ্ছা, অনেক রাজনৈতিক কথা হলো, অনেক গুরুগম্ভীর কথা হলো, একটু অন্যদিকে যাই। জীবনে প্রেম এসছে কখনো? এই ধরনের প্রশ্ন কি বলবো বলেন তো? তোমাকে যখন জানতে চাইছি, তোমার দর্শকরা জানতে চাইবে, তোমার দর্শকরাই দেখবে, তোমাকে যারা পছন্দ করে তারা দেখবে, তারা জানতে চাইবে। প্রেম তো জীবনে প্রত্যেকেরই আসে, সময় থাকে, স্কুল লাইফ, কলেজ লাইফ, তো প্রেম এসেছে, কিন্তু কখনো ভালোবাসা সেভাবে হয়নি। মানে প্রেম ভালো লাগা হয় না, একটা 11-12 যখন হয় না, একটা ভালো লাগা তৈরি হয়, সেটাকে প্রেম ভালোবাসা পরিণত কখনো সেভাবে হয়নি, কন্টিনিউ রিলেশন হয়নি না। আচ্ছা, ভবিষ্যৎ প্ল্যান কি আছে? বিয়ে শাদী কবে করবেন? এখন আমি তো পার্টিকে বেশি সময় দিয়ে একটা গণসংগঠন, সেক্ষেত্রে আমাকে অনেকটা সময় দিতে হয়, রোজগারও করতে হয়। তো এই রোজগারে আমার পক্ষে জীবন সঙ্গিনীকে নিয়ে চলা খুব মুশকিল, তো সেক্ষেত্রে আমাকে রোজগার বাড়াতে হবে। আর এমনি পার্সোনালি আমার বিয়ের
স্বাধীন প্রতি আমার কোনো ইচ্ছা নেই আর কি। আমি রাজনীতিটাকে করতে চাই ভালোবেসে। তাহলে তো তোমার দেখছি প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী হওয়ার চান্স আছে। না না, এইসব না, আমরা ভালোবেসে পার্টিটাকে করতে চাই। কারণ বিয়ে শাদী করলে না অনেক দায়িত্ব থাকে। এবং আমি ওই জায়গা থেকেই বলছি, আমাদের প্রধানমন্ত্রী যে সিঙ্গেল, হ্যাঁ, আচ্ছা আমাদের মুখ্যমন্ত্রী এখন বর্তমান, সেও সিঙ্গেল, সে বিয়ে করেনি। তুমি যদি বিয়ে না করো, কোন দিন তোমাকে ধরে মানুষে প্রধানমন্ত্রী বা মুখ্যমন্ত্রী বানিয়ে দেবে? না, করতেও পারি বিয়ে, ভালো যদি কাজ বা চাকরি বাকরি পাই তখন হয়তো ভেবে দেখলাম। কিন্তু আপনি বলেন, আমি র্যাপিডো চালাই, আমি অন্য চাকরি বাকরি করলে করতে পারি, সেখানে আমি হয়তো অনেক বেতন বেশি পেতে পারি, কিন্তু আমি পার্টিটা করতে পারবো না। না, সংগঠনটাকে চাঙ্গা। পার্টি থেকে তো কিছু আসছে না রাজনীতি। না না, পার্টি থেকে আরো যায়, পকেট থেকে যায়। কিন্তু চেষ্টা করছি আমি একটু চাকরি বাকরিও খোঁজার, যদি ফোনে ফোনেও সংগঠনটাকে সামলাতে পারি, চাকরি বাকরি যদি ভালো পাই আমি করবো। কারণ আমি ফাইন্যান্সিয়াল দিকে অনেক পিছিয়ে গেছি। সোহাগ, তোমার সাথে কথা বলে বেশ ভালো লাগলো। আজকে সময় অনেক হয়ে গেল, তো এখানেই শেষ করছি। পরে একদিন এক সময় দেখা হবে। আর আশা করব তোমার ভবিষ্যৎ ভালো হোক, ইনকাম বাড়ুক, এবং তোমার সাথে একজন সহধর্মিনী আসুক। আমাকে একটা দোয়া দিও, আশীর্বাদ দিও, যাতে আমি সৎ পথে ইমানের সাথে মানুষের পাশে থাকতে পারি, মানুষের জন্য কাজ করতে পারি। আর অবশ্যই। তোমার চ্যানেলে আমি যেন আবার আসতে পারি, আরো কোনো বিষয়ে আলোচনা করতে পারি। তোমার চ্যানেলের প্রতি আমার সমস্ত যারা আমার পেজটাকে ফলো করে, আমাকে যারা ভালোবাসে, তাদেরকেও বলবো আবুল তাবুল ইউটিউব চ্যানেলটা সবাই ফলো করবে, দেখবে, আর দাদার পাশে থাকবে। সবাইকে নমস্কার। নমস্কার সবাইকে।